হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে ওই বিকেল 4:30। সো তোমরা তো এই ভ্লগটাতে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি, কারণ আগের ভ্লগে আমি বলে দিয়েছিলাম যে আমার নেক্সট ভ্লগটা পুরো নবদ্বীপ নিয়ে হবে। যারা আগের ভ্লগটা দেখেছো তারা অনেকটাই কানেক্ট করতে পারবে, বাট যারা দেখোনি তারা প্লিজ আগেরটাও দেখো, তাহলে তোমাদের একটুখানি বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, এখন আমরা নবদ্বীপে আছি, আর নবদ্বীপে এসেই আমরা প্রথম যে মন্দিরটা ভ্রমণে বেরিয়েছি সেটা হলো নিমায়ের জন্মস্থান। এই সেই নিম গাছ, আর তার নিচে তার মায়ের কোলে সে আছে সেই মূর্তি, সুন্দর একটা মন্দির। আর অ্যাকুরেট নামটা আমি বলতে পারছি না যে মন্দিরটার কি, বাট তোমরা যারা ওখানে ঘুরতে যাবে, ওখানে যারা তোমার মানে টোটো বা যাই হোক না কেন, যেভাবেই তোমরা ঘুরবে না কেন, এরকম বললেই ওরা ঠিক তোমাদের ওখানে পৌঁছে দেবে। আর এখানে না একটা জিনিস কি, তোমার যদি সারাদিন হাতে না সময় নিয়ে আসো না, তাহলে এত মন্দির আছে, এত ছোট ছোট মন্দির, আর এত কিছু দেখার আছে যে সময় না নিয়ে বেরোলে কি তোমার হবে না। কারণ আমরা এসছি ঠিকই দুপুর দুপুর করে, বাট আমরা সেরম সময় পাইনি, কারণ দুপুরের দিকটা মন্দির বলতে পারো সমস্ত মন্দিরই বন্ধ থাকে, যেটা ধরো বিকেল 4-5টার আগে খোলে না। সো আমাদের হাতে সময় খুবই কম ছিল, কারণ আমাদের সন্ধ্যের আগে মায়াপুর ফিরতে হবে, কারণ ওখানে আমার হাজব্যান্ড আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষাও করছে বলতে পারো। তো আর ওখানে গিয়ে মায়াপুর কিছুটা ঘুরে তারপর আবার বাড়িও যেতে হবে, তো বলতে পারো আমাদের জন্য একটুখানি হেক্টিকই হয়ে গেছিলো পুরো ঘোরাটা। তো দুপুর দুপুর করে পৌঁছে গেছি ঠিকই, তো একদিকে ভালো হয়েছে এখানে আমাদের একজন মানে চেনা জানা আছে, তো তাদের বাড়িতেই আমরা চলে গেছিলাম। তো ওখানটাতে গিয়ে একটুখানি রেস্ট করে মানে একদম পুরো পেট পুজো করে এসছি। আর সত্যি কথা বলতে গেলে কি, কারোর বাড়ি গিয়ে আমি ওরকম ভ্লগ করতে পারি না, কারণ আমার একটুখানি হেজিটেশন হয়, তাই ওদের বাড়ি গিয়ে আমি আর কোনো ভ্লগ করিই নি বলতে পারো। বাট ওদের ব্যবহার, ওদের আপ্যায়ন একেবারে মানে খুবই আমার টাচি লেগেছে, মানে ভীষণভাবেই ওরা আদর যত্ন করেছে, তো আমার খুব ভালো লেগেছে ওদের বাড়ি গিয়ে। তো নেক্সট টাইম যখনই নবদ্বীপ যাই না কেন, ওদের বাড়ি আমি অবশ্যই যাব। তো এই যে দেখো, এই দিকে নিমায়ের মন্দিরটা ছিল, আর এই দিকটাতে ছিল রাধাকৃষ্ণের মন্দির। তো সত্যি কথা বলতে গেলে এইরকম ধার্মিক জায়গাগুলোয় গেলে না তোমার মনটা অটোমেটিকই ভালো হয়ে যায়। তো আমার মানে কি সত্যি কথা, যে মেয়েকে নিয়ে একটুখানি গরমে মানে একটু হয় না, সারাদিন ধরে চলছে, তো সেই কারণে ভালোও লাগছিল না ঠিকই, কিন্তু যখনই মন্দিরগুলোতে এসছি বা ঘোরার একটা আলাদাই আমি এনার্জি পেয়ে গেছি, মানে তখন আর মনে হচ্ছে না যে মানে ঘুরবো না বা ক্লান্তি লাগছে, আমি একটুখানি বসি, আমি টোটোতে থাকি, তোমরা যাও, ওরকম আমার মনে হয়নি। তো মনে হচ্ছে যে না ঠিক আছে, এসছি যখন ঘুরেই যাবো। তো এত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে যে যতটাই বড় হোক না কেন মন্দির, একদম ঠিক মানে ফার্স্ট টু লাস্ট একদম ঘুরেই এসছি। আর এই যে দেখো, এই যে নেক্সট মন্দিরেও আমরা চলে এসেছি, আর এই যে মন্দিরটার যাওয়ার রাস্তাটা কি সুন্দর, একদম মানে পুরো গুহা টাইপের একটা করে দিয়েছে। আর তারপর গিয়ে কৃষ্ণের সমস্ত লীলা যেগুলো আছে, স্নান করা থেকে শুরু করে সখীদের সাথে লীলা যাই হোক না কেন, সমস্ত কিছু মূর্তির আকারে এত সুন্দরভাবে তুলে ধরেছে যে খুবই ভালো লাগছিল দেখতে। তো কারা কারা নবদ্বীপ গেছো আর কারা কারা এই মন্দিরে গেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি তোমাদের নবদ্বীপ নিয়ে কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, তো আমি যতটুকু গেছি, যতটুকু জানি, তার মধ্যে থেকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে একটুখানি গাইড করার বা একটুখানি সাজেশন দেওয়ার। তো মন্দির ভ্রমণে গিয়ে আমি একটা সুন্দর না কীর্তন শুনতে পেয়েছিলাম। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি গল্পটা। তো একটা বৃদ্ধ লোক, যার সাথে একজন সাধুর দেখা হয় একটা মন্দিরের বাইরে। তো সাধু তাকে জিজ্ঞেস করে যে তোমার আপন সব থেকে কে? তখন সে নাকি বলেছিল যে আমার আপন তো আমার সন্তানরাই। তো বলল তোমার সন্তানরা তোমার আপন? তখন বলল হ্যাঁ। তো বলল যে তোমার সন্তানরা তোমার জন্য এমন কী করেছে বা কী করবে যে তোমার কাছে মনে হয়েছে সে সব থেকে তোমার আপন? তখন বলল যে আমি আমার সন্তানরা বলেছে যখন আমি মারা যাব, আমার শেষ কাজে আমার বড় ছেলে বলেছে বাড়ির সব থেকে মিষ্টি আম গাছটা কেটেই আমার শেষ কাজটা করবে। আর মেজো ছেলে বলেছে যত দামি যেই পাথরটা আছে সেটা দিয়ে বাবার জন্য একটা স্থাপিত্ব করে দেবে। আর ছোট ছেলে বলেছে সব থেকে দামি মিষ্টি মন্ডা এনে তোমার সাতপাড়ার লোককে খাওয়াবে বাবার শেষ কাজে। তো যথারীতি সাধু
বললেন চলো একটা পরীক্ষা নিয়ে দেখি যে তোমার ছেলেরা তোমাকে কতটা ভালোবাসে আর কতটা তোমার আপন। তো যাই হোক বৃদ্ধ সেই মতো করে রাজি হয়ে গেলেন। তো বললেন যে তোমাকে একটা ফল দিচ্ছি, যেটা খেয়ে তুমি বেঁচে থাকবে ঠিকই, বাট বাইরে থেকে তোমাকে কেউ বুঝতে পারবে না যে তুমি বেঁচে আছো। তো যথারীতি বৃদ্ধ সেই ফলটা আগের দিন রাতে খেয়ে নেয় এবং পরের দিন সকালে সবাই ডাকাডাকি করার পর যখন তাকে কোনো সাড়া নেয় পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে, তখন তাকে দেখে বোঝে যে তিনি আর নেই। তো যাই হোক যথারীতি ছেলেরা সেই মতো করে কান্নাকাটি শুরু করে। তো বড় ছেলে সেই কান্নার মাঝে বলে ওঠে যে ভেবেছিলাম বাবা মারা গেলে বাড়ির সব থেকে মিষ্টি আম গাছটা কেটেই বাবার শেষ কাজটা করব, কিন্তু এখন মনে হচ্ছে যে যে যাওয়ার তো সে চলেই গেছে, এখন কি করতে আর বলো, বাড়ির সব থেকে মিষ্টি আম গাছটা কাটবো, তার চেয়ে বরং যেটাতে পোকা ধরে গেছে সেটাই কেটে বাবার শেষ কাজটা করে নিই। গাছ তো একই, তাই না? মিষ্টি আর পোকা ধরা তাতে কি হয়েছে? তো মেজো ছেলে বলেছিলেন সব থেকে দামি পাথরটা দিয়ে বাবার স্থাপিত্যটা গড়বে। তো বললেন যে আর এখন অত দামি পাথর লাগিয়ে কি হবে বলো, বাবা তো চলেই গেছে, তো বেকার আর এখন এই খরচা করে কোনো লাভ আছে বলো, যে যাওয়ার তো সে চলেই গেছে। আর ছোটো ছেলে বলেছিলেন সব থেকে দামি মিষ্টি মন্ডা এনে 7 পাড়ার লোককে নেমন্তন্ন করে খাওয়াবে। তো যাই হোক যথারীতি ছোটো ছেলেও সেই মতো করে বলে উঠলেন আমিও তো ভেবেছিলাম যে বাবার শেষ কাজে দামি মিষ্টি মন্ডা এনে 7 পাড়ার লোককে খাওয়াবো, কিন্তু এখন যে যাওয়ার তো সে চলেই গেছে, এখন আর লোককে খাইয়ে কি হবে বলো, কারণ বাবাকে তো আর ফিরে পাবো না, তাই না? এই কথা শুনে বৃদ্ধ উঠে বসে পড়ে এবং বসেই বলে যে বাবা তোরা যে কত আমার আপন সেটা আমি আজ বুঝতে পারলাম। তো যাই হোক সাধু এটাই বলেছিল, বা সাধুর বলার উদ্দেশ্য এটাই ছিল যে ঈশ্বর তোমার সব থেকে আপন এবং ঈশ্বরই তোমার জন্ম এবং মৃত্যু দুটোর সময়ই তোমার পাশে থাকে। তুমি সেটা জন্মের সময় হোক বা মৃত্যুর সময় হোক সেটা উপলব্ধি করতে পারবে। তো জানি না বাস্তব অবাস্তব আমি সেটা নিয়ে কোনোদিনও যাচ্ছি না, কোনো আলোচনায় যাচ্ছি না, বাট আমার শুনতে গল্পটা খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমাদের এই গল্পটা বা এই কীর্তনটা কেমন লাগলো শুনতে, তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবে। আর কমেন্টে হরে কৃষ্ণ একবার হলেও লিখে যাবে যদি তোমাদের সত্যি বিশ্বাস হয় ঈশ্বর আছে। আর এই যে দেখো নবদ্বীপ থেকে ফেরার পথে যখন আমরা নদী পার হচ্ছিলাম তখন এই সুন্দর গঙ্গা আরতিটা দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক নবদ্বীপ এসে এই ধরনের সমস্ত কিছু সাক্ষী হওয়াটা সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার। তো মানে কি আমাদের আসার সময় যেই সাইডটাতে আমরা বসেছিলাম সেই সাইডটা থেকে সুন্দর দেখা যাচ্ছিল এটা। তো যাই হোক ঈশ্বরের দর্শন করতে এসে সমস্ত কিছু উপভোগ করাটা বা সমস্ত কিছু মন প্রাণ দিয়ে উপলব্ধি করাটা এটাই আসল, তাই না? তো কষ্ট কি হয়েছে সেটা আমার মানে কি সত্যি সেটা নিয়ে আমি যাচ্ছি না, বাট ভীষণই আমার ভালো লেগেছে ঘুরে। আরও ঘোরার ইচ্ছে ছিল কিন্তু সময়ের জন্য আমরা আর ঘুরতে পারিনি। তো এই যে দেখো আমরা এখন ফাইনালি মায়াপুর পৌঁছে গেছি। আবার মানে এই এখন হচ্ছে মেন মন্দিরে একটুখানি ঢুকে ব্যাস আমরা এখন বেরিয়ে যাব কিছু একটা হালকা টিফিন করে। তো এই যে দেখো মেন মন্দিরে তো কোনো মোবাইল ফোন অ্যালাউড নেই, আমি তো এর আগের ভ্লগেই বলেছিলাম। তো আমরা যথারীতি কোনো ফোন নিচ্ছি না, তো সেই কারণে আমরা কোনো মানে ভেতরের কোনো কিছু তুলে ধরতে পারিনি। আর যারা গেছো বা যারা যাবে তাদের বলবো একটা কথাই, যে ভেতরটা তোমাদের যখন যাবে না তোমাদের চোখ জুড়িয়ে যাবে, এতটা সুন্দর। তো এখন 8টা 8:30 বাজে, এখানের ভিড় দেখলে সত্যিই সেটা বোঝা মুশকিল, তো কারণ এত লোকের ভিড় মানে এত রাতেও। আর এই যে সেই নতুন মন্দিরটা যেটা 2025-এ ওখানে গিয়ে শুনলাম যে হয়তো তৈরি হয়ে যেতে পারে। তো দেখো এটাতেও সুন্দর আলো জ্বেলে দিয়েছে, একদম পুরো আলোয় ঝলমল করছে মায়াপুর। তো আসার পথে দুজন ছোট, একদম ছোট বলতে পারো, দুজন বাচ্চা যারা রাস্তায় আমাদের দাঁড় করিয়ে বলল প্রসাদ দিয়ে আর একটা ঠাকুরের বই আর জগন্নাথ দেবের একটা ছবি দিয়ে বলল যা দেবে তাই দাও। তো যাই হোক আমরা রীতিমতো 20 টাকা বের করে দিলাম, ওরা তাতেই খুশি এবং হরে কৃষ্ণ বলে আমাদেরকে ওরা বিদায় জানালো। তো যাই হোক সব জায়গায় টাকাটা ম্যাটার করে না, সেটাই হচ্ছে ব্যাপার। আর ওদের উদ্দেশ্যই ঠাকুরের প্রচার করা, ঠাকুরের নামের প্রচার করা। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাস্তায় আর আমি কোনো ক্লিপ নিতে পারিনি, তার কারণ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমরা জ্যামে পুরো ফেসে গেছিলাম। তো যাই হোক কোনো রকমভাবে আমরা ওই জ্যাম থেকে বেরিয়ে অনেক ভেতর দিয়ে ঘুরে আসতে হয়েছিল, তো সেই কারণে আর কোনো রাস্তায় ক্লিপ নিতে পারিনি। সো চলো হরে কৃষ্ণ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো একটা ব্লগে। সবাই পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।